তো আজকের ক্লাস হচ্ছে সিস্টেমেটিক ফিল্ড স্টাডির ফর্মুলেশন অফ প্রজেক্ট টাইটেল। এগুলো আমরা আগে পড়েছি, ফার্স্ট সেমিস্টারে পড়েছি, ওইগুলারই আবার একটু রিভিশনের মতো, যে প্রজেক্ট টাইটেল কিভাবে ফর্মুলেট করতে হয় বা কিভাবে প্রজেক্ট টাইটেল সিলেক্ট করতে হয়। এবং আপনাদের এখন এই ক্লাসের পরে আপনাদের যার যার টপিক টাইটেল যেটা আপনাদের নেক্সট সেমিস্টারের জন্য, ফোর্থ সেমিস্টারের জন্য, সেটা সিলেক্ট করে ফেলতে হবে। তো কি প্রবলেম নিয়ে আপনি রিসার্চ করবেন? ফাইন্ডিং এ রিসার্চেবল প্রবলেম। উই অবজার্ভ মেনি সিচুয়েশনস অর প্রবলেম ইন এভরিডে লাইফ। আর অল দিস প্রবলেম রিসার্চেবল? সব সমস্যায় কি রিসার্চ করার যোগ্য? অল প্রবলেমস আর নট রিসার্চেবল প্রবলেমস। A researchable problem is one where discrepancy between expected and actual situation exists. যে প্রবলেমটার মধ্যে পার্থক্য আছে, প্রত্যাশা এবং অ্যাকচুয়াল সিচুয়েশনের মধ্যে যেখানে ডিফারেন্স বা পার্থক্য আছে, সেটা রিসার্চেবল। দি ডিসক্রিপেন্সি রেইজেস কোয়েশ্চেন হোয়াই, কেন এই ডিসক্রিপেন্সি বা কিভাবে এটা দূর করা যাবে, এরকম যদি প্রশ্ন অ্যারাইজ করে তাহলে সেটা রিসার্চেবল। দেয়ার আর মোর দেন ওয়ান পসিবল অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন, এবং কেন এই ডিসক্রিপেন্সি তার একাধিক উত্তর থাকবে এবং সেটা সলভ করারও একাধিক উপায় থাকবে। তো এই রিসার্চ করে কোন উত্তরটা বেস্ট বা কোন ওয়েটা বেস্ট, সেগুলো বের করাই হচ্ছে, সেরকম প্রবলেম হইতে হবে যেগুলোর উত্তর বের করা যাবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইস্যু নিয়ে রিসার্চ করব, তার কিছু কোয়ালিটি থাকতে হবে বা সেই প্রবলেমটার ইম্পর্টেন্স থাকতে হবে। সেই ইম্পর্টেন্স গুলো কি? রিসার্চ দ্যাট টেস্ট ইম্পর্টেন্ট থিওরিজ, যে কোনো একটা থিওরিকে এটা জাস্টিফাই করবে, এরকম টেস্ট করবে। রিসার্চ দ্যাট ইজ আন্ডারটেকেন টু টেস্ট দ্যাট সার্টেন ফেনোমেনন এক্সিস্ট অর নট, কোনো একটা মেকানিজম বা কোনো একটা ফেনোমেনা আদৌ আছে কিনা সেটা টেস্ট করবে। রিসার্চ দ্যাট উইল ইল রেজাল্টস হ্যাভিং ওয়াইডার অ্যাপ্লিকেশন এন্ড ইনফ্লুয়েন্স, যে রিসার্চটা এমন একটা রেজাল্ট আনবে যেটার সেই রেজাল্টের অ্যাপ্লিকেশন এবং ইনফ্লুয়েন্স থাকবে ওই ওই টপিকের যে রেজাল্ট, সেটার ওই প্রবলেমটার একটা অ্যাপ্লিকেশন থাকবে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন থাকবে, ইম্পর্টেন্স থাকবে বা রেশনাল থাকবে। রিসার্চ দ্যাট ট্রাইজ টু ফাইন্ড সলিউশনস ফর সিরিয়াস প্রবলেমস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, সেগুলোর সলিউশন রিসার্চের মাধ্যমে বের হয়ে আসবে। রিসার্চ ইন হুইচ পিপল আর ইন্টারেস্টেড, পাশাপাশি সেই টপিক নিয়ে রিসার্চ করতে হবে যেটাতে রিসার্চারের এবং পপুলেশনের অথবা সবার ইন্টারেস্ট থাকবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফিজিবিলিটি অর অ্যান্সারেবিলিটি, যে এটা অ্যাকচুয়ালি রিসার্চ করা সম্ভব কিনা। অনেক প্রবলেম আছে যেটা আমরা রিসার্চ করতে পারবো না। যেমন আমাদের সেটিং এ আমরা শুরুতে দেখলাম যে করোনা ভাইরাসের সিকোয়েন্সিং আমাদের ময়মনসিংহে আমরা করার মতো সিচুয়েশন ছিল না, করোনা টেস্ট করারই সিচুয়েশন ছিল না, সেখানে আমরা সেটার সিকোয়েন্সিং করার মতো সুইটেবল পরিবেশ পাইনি। এরকম ফিজিবিলিটি বা অ্যান্সারেবিলিটি, এটাও আপনার প্রবলেম সিলেক্ট করার সময় আপনারা কনসিডার করবেন, যে আমি সুন্দর একটা টাইটেল, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা আমাদের সেটিং এ বা আপনার আশেপাশে এটা করা সম্ভব না, তাহলে সেটা নিলে হবে না। ইজ দ্য রিসার্চ ফাইন্যান্সিয়ালি অর এক্সপার্টাইজ ওয়াইজ ফিজিবল অর নট, এটা ফাইন্যান্সিয়াল বিষয় থাকলে সেটাও কনসিডার করতে হবে, এক্সপার্টিজ বা ফ্যাসিলিটি সেরকম আছে কিনা সেটাও দেখতে হবে। উইল ভ্যালিড অ্যান্সার্স টু বি ফোর্থকামিং ফ্রম দ্য রিসার্চ, যে এই রিসার্চ থেকে কোনো ভ্যালিড অ্যান্সার বের হয়ে আসবে কিনা সেটাও বিবেচনায় নিতে হবে। তারপরে রিসার্চ টপিক সিলেকশন করার সময় আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে ethical acceptability. It is not rational to conduct research which may either directly or indirectly cause physical, psychological, or financial harm to the people, no matter how important or urgent it is. যে এমন কোনো রিসার্চ করা যাবে না যেটা কোনো মানুষের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল কিংবা অর্থনৈতিক ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে,
ওই রিসার্চ করাটা যতটাই ইম্পর্টেন্ট হোক না কেন বা যতটা আর্জেন্ট হোক না কেন, মানুষের ক্ষতি করে কোনো ধরনের রিসার্চ করা যাবে না। কি কি কনসিডার করতে হবে তাহলে, কিভাবে করতে হবে রিসার্চ? ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল রিস্ক মাস্ট বি মিনিমাইজড। কনফিডেন্সিয়ালিটি অফ ডাটা শুড বি মেইনটেইন অলসো। তার যে তথ্য আমরা ব্যবহার করব রিসার্চে কোনো মানুষের, সেই তথ্যের গোপনীয়তা বজায় রাখতে হবে। তারপরে ক্লিয়ারেন্স ফ্রম এন ইথিক্যাল রিভিউ কমিটি অর ফ্রম এনি ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। ওই রিসার্চটা ইথিক্যাল রিভিউ কমিটি থেকে অথবা কোনো একটা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। পারমিশন অফ কন্ডাক্টিং দ্য রিসার্চ ফ্রম কনসার্ন অর রিলেটেড অথরিটিস। যে যদি প্রয়োজন হয় যে আমি একটা প্রতিষ্ঠানে রিসার্চ করব, সেই প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে নিতে হবে। তাহলে এই বিষয়গুলো ইথিক্যালি কনসিডারেবল কিনা সেটা দেখে তারপরে আমার রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে হবে। তারপর অনেক রকম প্রবলেম থাকবে, সেখান থেকে প্রায়োরিটাইজ করে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সিলেক্ট করতে হবে। ফ্রম মেনি অফ দ্য প্রবলেমস এ রিসার্চেবল প্রবলেম মাস্ট বি সিলেক্টেড which are important, feasible and ethically acceptable. তো রিসার্চ টপিক সিলেকশন করার সময় বা সিলেকশন করার আগেই ওই টপিক নিয়ে কিছু লিটারেচার দেখতে হয়। লিটারেচারে ওই প্রবলেম নিয়ে কি আছে বা যে প্রবলেম নিয়ে, যে টপিক নিয়ে আমি রিসার্চ করতে যাচ্ছি সেটার বিষয়ে বইপত্রে বা আগের জার্নালে বা অন্য রিসার্চাররা কি পেয়েছে, এটা পড়ে নিয়ে দেখে তারপরে ফাইনালি টপিকটা সিলেক্ট করতে হয়। তো রিসার্চ প্রবলেম এটাকে একটু ইলাবোরেট করতে হয় টাইটেল সিলেকশন করার সময়, দেখতে হয় পরে। তখন কি কি দেখতে হয়? আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, এটা লিখতে হয় প্রবলেম স্টেটমেন্টে। তারপরে প্রায়োরিটাইজিং দ্য প্রবলেম, অ্যানালাইজিং দ্য প্রবলেম এন্ড জাস্টিফাইং প্রবলেম ইন রেসপন্স টু রিসার্চ কোশ্চেন, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াই ইট শুড বি স্টাডিড। এই প্রশ্নের উত্তর ক্লিয়ার কাট জানা থাকতে হবে। তো আমরা যখন প্রোটোকলে এই প্রবলেম স্টেটমেন্ট লিখি তখন কতগুলা বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম, প্রবলেমটার মাত্রা কতটুকু। হোয়েন দ্য প্রবলেম অকার্ড, কখন সমস্যাটি ঘটেছে। হুইচ জিওগ্রাফিক্যাল এরিয়া আর এফেক্টেড মোর, কোন এলাকা বেশি এফেক্টেড হয়েছে। হুইচ পপুলেশন গ্রুপস আর এফেক্টেড মোর। হোয়াট আর দ্য প্রবাবল রিজনস ফর দ্য প্রবলেম, ওই সমস্যাটার প্রবাবল কারণ কি। হ্যাজ এনি অ্যাটেম্প্ট বিন টেকেন ইন দ্য পাস্ট টু সলভ দ্য প্রবলেম, যে অতীতে ওই সমস্যা সমাধানের কোনো স্টেপ নেওয়া হয়েছিল কিনা। ইফ ইয়েস, হোয়াট রেজাল্ট ওয়ার অবটেইনড, কি রেজাল্ট তখন পাওয়া গিয়েছিল। হোয়াট অ্যাসপেক্টস অফ দ্য প্রবলেম হ্যাজ নট বিন স্টাডিড ইন দ্য পাস্ট, ওই স্টাডির ওই টপিকের কোন অ্যাসপেক্টটা বা ওই প্রবলেমের কোন অ্যাসপেক্টটা তখন স্টাডি করা হয় নাই। এন্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য প্রবলেম অফ দ্য রিসার্চ, কি কারণে আমি এই প্রবলেমটাকেই রিসার্চ হিসেবে সিলেক্ট করলাম সেটাও জানা থাকতে হবে। তো যখন প্রবলেম স্টেটমেন্ট লিখবো তখন কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়। অ্যাভয়েড ওভার স্টেটমেন্ট অর ইমোশনাল অ্যাপিল, ইমোশনালি কোনো কিছু বলা যাবে না বা ইমোশনাল অ্যাপিল থাকবে না আমার প্রোটোকলের মধ্যে। অ্যাভয়েড প্রোভাইডিং ব্যাকডেটেড ইনফরমেশন, অনেক আগের তথ্য ব্যবহার করা যাবে না, রিসেন্ট তথ্যগুলো ব্যবহার করতে হবে। অনেক আগের তথ্য দিলে বাস্তবে এখনের সঙ্গে নাও মিলতে পারে। অ্যাভয়েড প্রোভাইডিং ইনএকিউরেট ইনফরমেশন, মানে অসত্য তথ্য দেওয়া যাবে না, সব সঠিক তথ্য দিতে হবে। অ্যাভয়েড প্রোভাইডিং ইররিলেভেন্ট ইনফরমেশন, কোনো ওই স্টাডির সঙ্গে বা ওই প্রবলেমের সঙ্গে সম্পর্কিত না এরকম কোনো তথ্য ইউজ করা যাবে না। এখন ফাইনালি আমরা কিভাবে প্রজেক্ট টাইটেল সিলেক্ট করব। এই টাইটেল শুড বি ক্লিয়ার, কনসাইজ এন্ড আনএম্বিগুয়াস। এটা ক্লিয়ার হবে, কনসাইজ হবে এবং আনএম্বিগুয়াস হবে। ইট শুড রিফ্লেক্ট দ্য কন্টেন্ট অফ দ্য রিসার্চ, রিসার্চের কি কন্টেন্ট সেটা রিফ্লেক্ট করবে। ইট শুড নট কন্টেইন কনক্লুশন, এটা কোনো কনক্লুশন কন্টেইন করবে না, আগেই কোনো সমাধান বা কনক্লুশন টানা যাবে না টাইটেলের মধ্যে। শুড অ্যাভয়েড
অনেকে টাইটেল এভাবে লেখে যে টাইটেলের শুরুতেই থাকে যে এ স্টাডি অফ এই এই এরকম না, স্টাডি অফ কথাটা অ্যাভয়েড করতে হবে। ডু নট ইউজ এনি এব্রিভিয়েশন ইন দ্য টাইটেল আনলেস দে আর ওয়াইডলি আন্ডারস্টুড বাই দ্য টার্গেট রিডার। খুব বেশি প্রচলিত না হইলে অপ্রচলিত কোনো এব্রিভিয়েশন টাইটেলে ব্যবহার করা যাবে না। টাইটেল শুড নট বি টু শর্ট, টু লং, অ্যাম্বিগুয়াস, পুয়ার সিনট্যাক্স অর জার্গন। এটা খুব বেশি বড়ও হবে না, ছোটও হবে না, এবং কোনো দ্বন্দ্ব থাকবে না। এ গুড টাইটেল শুড নট কনসিস্ট অফ মোর দেন 10 to 12 ওয়ার্ডস। টাইটেল গুলো সাধারণত 10 থেকে 12টা শব্দের মধ্যেই সিলেক্ট করতে হয়, তার বেশি শব্দ না হইলেই ভালো। কোনো যদি জটিল বিষয় থাকে যে সেটা এক্সপ্রেস করতে অনেক বেশি শব্দ লাগে, সেগুলো ব্যতিক্রম, কিন্তু ইউজুয়ালি 10 থেকে 12টা শব্দের মধ্যেই করা উচিত। এখন আপনাদের যেটা করতে হবে, এটা আপনারা সবাই খেয়াল রাখেন, এবং যারা ক্লাসে নাই তাদেরকেও আমি জানাই দিব নোটিশ দিয়ে, যে এভরিবডি প্লিজ কনসিডার ইউর ইন্টারেস্ট। আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট, কোন বিষয়ে স্টাডি করা সম্ভব, এবং এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে আপনি কোথায় গিয়ে কি স্টাডি করতে পারবেন, এইসব বিষয় বিবেচনা করে আপনারা এই যে নেক্সট যে জানুয়ারি থেকে যে 4th সেমিস্টার, সেটার জন্য আপনার টপিক সিলেকশন করবেন। তো টপিক সিলেকশন করার আগে 3টা বিষয় এখানে বললাম, যে আপনার ইন্টারেস্ট কোনটাতে সেটা দেখবেন, করা সম্ভব কিনা সেটা দেখবেন, এবং এখন প্যান্ডেমিক চলতেছে করোনা ভাইরাসের, এটা আরো 2-3 মাস থাকবে বা আরো 1 বছর থাকবে ধরে নেন, তাহলে তার মধ্যে আপনি কোন কাজটা ভালো করে করতে পারবেন সেটা বিবেচনায় নিয়ে তারপরে টপিক সিলেকশন করবেন। আপনারা প্রত্যেকে এক একজন 3টা করে রিসার্চ টপিক সিলেক্ট তৈরি, আপনার আপনার নিজের জন্য 3টা করে রিসার্চ টপিক সিলেকশন করবেন, এবং সেই 3টা টপিক আপনি আমাকে ডিসেম্বরের 12 তারিখের মধ্যে পাঠাবেন। এটা আহ, কি বলে যে, এটা পাঠাইতে পারেন দিয়ে কি বলে, এসএমএস দিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস দিয়ে পাঠাবেন, যে আপনার যে 3টা টাইটেল, সেই 3টা টাইটেল আপনি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালেই হবে। সাথে আপনার নামটা লিখে পাঠাবেন, কে পাঠালেন তার নাম, পারলে স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে আমাকে রিসার্চ টপিক গুলো পাঠাবেন। এই যে আপনি 3টা পাঠাবেন, ওখান থেকে আই শ্যাল সিলেক্ট ওয়ান ফ্রম দা থ্রি ফর এ স্টুডেন্ট, মানে একজন স্টুডেন্টের জন্য একটা পরে আমি সিলেক্ট করে দিব। ইউ হ্যাভ টু সার্চ রিলিভেন্ট লিটারেচার এন্ড প্রিপেয়ার থিসিস প্রোটোকল। 15ই ডিসেম্বরের মধ্যে একটা প্রোটোকল রেডি করবেন অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট হুইচ আই শ্যাল সাপ্লাই। আমি একটা ফরম্যাট আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওই ফরম্যাট অনুযায়ী 15ই ডিসেম্বরের মধ্যে একটা রিসার্চ প্রোটোকল আপনারা দাঁড় করাবেন। দেন দ্য প্রোটোকল উইল বি সেন্ট ফর ক্লিয়ারেন্স অফ ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। আমাদের যে মেডিকেল কলেজের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, এখান থেকে আমি এটা পাস করায় রাখবো। আফটার গেটিং আইআরবি ক্লিয়ারেন্স, তারপরে আপনারা ডাটা কালেকশন শুরু করতে পারবেন। তাহলে এই এখন আপনাদের কাজ হলো যে 3টা রিসার্চ টপিক এক একজন সিলেক্ট করবেন, পরে সেই টপিক থেকে একটা আমি ফাইনাল করে দিব, এবং 15 তারিখের মধ্যে একটা প্রোটোকল দাঁড় করাবেন। এই প্রোটোকলটা আমি দেখব, তারপরে আবার সেটা আইআরবি তে পাঠাবো। ওইটার ক্লিয়ারেন্স হইলে তারপরে আপনারা রিসার্চের কাজ ধরেন জানুয়ারি মাস থেকে শুরু করবেন। এই প্রক্রিয়াগুলোতে একটু সময় লাগে, আইআরবি ক্লিয়ারেন্সে একটু সময় লাগে, এই জন্য আগে থেকে এই কাজটা আহ, মানে করে রাখলে তাহলে তাড়াতাড়ি আপনাদের 4th সেমিস্টারের কাজটা কমপ্লিট করা যাবে। তো এইটুকুই ছিল আজকের ক্লাস। কেউ কিছু বলবেন? হ্যালো? স্যার, হ্যাঁ, স্যার টপিকস গুলো স্যার আজকে দিয়ে দিবেন স্যার, সাবজেক্ট না গুলা। না না, টপিক তো আমি দিব না। টপিক হচ্ছে আপনি কি নিয়ে থিসিস করতে চান। আহ, যার যার কাজের বা যার যার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আপনি আপনারটা 3টা সিলেক্ট করবেন, সেই 3টা থেকে আমি ফাইনাল করে দিব যে আপনি কোনটা করবেন, কিন্তু প্রথম 3টা বিষয় আপনারই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন?
জি স্যার। এটা 4 তারিখের মধ্যে আপনারাই সিলেক্ট করে আমার কাছে 3টা করে টপিক এক একজন পাঠাবেন। সেই 3টা থেকে আপনার জন্য একটা আমি ফাইনাল করে দিব। ওইটার উপরে পরে আল্টিমেটলি কাজ করবেন। ঠিক আছে স্যার। এটা হচ্ছে যে নির্ভর করবে। এখন হৃদয় আহমেদ আপনি যেখানে কাজ করেন তার রিলেটেড হইলে ভালো হবে। আবার ডক্টর মাঝহার ইএনটি সে যদি ইএনটি বা ইএনটি রিলেটেড বা হসপিটাল বেসড কোনো কিছু করে তাহলে তার জন্য সুবিধা হবে। ডক্টর শাওন যেমন ডেন্টিস্ট, তার ডেন্টাল পাবলিক হেলথ রিলেটেড কিছু করলে বেটার হবে। সাদ্দাম ফিজিওথেরাপিস্ট, সে হলে ওই রিলেটেড করলে ভালো হবে। ডক্টর নোমান মাইক্রোবায়োলজিস্ট, সে তার ওই রিলেটেড কিছু করলে ভালো হবে আর কি। যার যার ক্ষেত্রের হলে তাহলে সুবিধা হবে। আরো যারা আছেন সবাইকে বলতেছি, যারা যে ক্ষেত্রে আছেন, যারা সিনিয়র স্টাফ নার্স আছেন তারা হসপিটাল বেসড কিছু করতে পারেন। যে যে কর্মস্থলে কাজ করেন বা যে এরিয়ায় কাজ করেন সেখানে নিবেন। এখন এই থিসিসের জন্য দূরে কোথাও ভ্রমণ করা যাবে না, সেই সুযোগ নাই, যেহেতু করোনা পিরিয়ড, এখন বেশি কোথাও ভ্রমণ করা যাবে না। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।